আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি একদম লাস্ট টপিকটাই চলে যাব, সেটা হচ্ছে লজ অফ কেমিক্যাল কম্বিনেশন। কেমিক্যাল কম্বিনেশনের কিছু ল আছে, সেই লগুলোকে আমরা একটু ডিটেলে স্টাডি করবো। ফার্স্ট হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস, বাংলাটা হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। সায়েন্টিস্ট ল্যাভোসিয়ার এই পস্টুলেটটা দিয়েছিলেন। স্টেটমেন্টটা কি? ইন এনি ফিজিক্যাল or chemical change, the total mass of the reactant is equal to that of the product. কোনো একটা যখন কেমিক্যাল চেঞ্জ হবে বা ফিজিক্যাল চেঞ্জ হবে, তখন রিয়াক্টেন্ট যে পার্টটা ছিল বা ইনিশিয়াল ফিজিক্যাল চেঞ্জ হলে তার ইনিশিয়াল যে স্টেটটা ছিল সেখান থেকে যখন ফাইনাল স্টেটে কনভার্ট হবে বা প্রোডাক্টে যখন কনভার্ট হবে কেমিক্যাল চেঞ্জের ক্ষেত্রে, ইনিশিয়ালি যে মাসটা ছিল ফাইনালি মাসটা কিন্তু একই থাকবে, মাসের কোনো চেঞ্জ হবে না। নেক্সট হচ্ছে লজ অফ কনস্ট্যান্ট প্রপোর্শন or definite proportion. Laws of law of constant proportion or definite proportion, ঠিক আছে? এটা হচ্ছে বাংলাটা হচ্ছে স্থিরানুপাত সূত্র। তোমরা দেখতে পাবে বাংলা বইগুলো, যে কোনো বাংলা বই স্টাডি করলে এই জায়গাগুলো পেয়ে যাবে। স্থিরানুপাত সূত্র বলা হচ্ছে বাংলা এটাকে। স্টেটমেন্টটা কি? এ পিওর কেমিক্যাল কম্পাউন্ড অলওয়েজ কনসিস্ট অফ সাম এলিমেন্টস irrespective of their source and method of preparation combined together in the same definite proportion by mass. যখন একটা পিওর কেমিক্যাল কম্পাউন্ড প্রিপেয়ার করছি আমরা, বা পিওর কেমিক্যাল কম্পাউন্ড যখন ফর্ম করছে, তখন যে এলিমেন্টগুলো নিজেদের মধ্যে কম্বাইন করে ওই পার্টিকুলার কম্পাউন্ডটা ফর্ম করছে, সেখানে ওই এলিমেন্টগুলোর পার্সেন্টেজ কম্পোজিশন বা দেখা যাচ্ছে মাস, মানে কি প্রপোর্শন বাই মাস, মানে কত ভাগ করে অ্যাড আছে, হাউ মেনি পার্টস অফ দ্য এলিমেন্ট আর কম্বাইন টু ফর্ম দ্যাট দ্য পিওর কম্পাউন্ড, এটা সবসময় ফিক্সড থাকবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। ধরো তুমি ওয়াটারটাকে কালেক্ট করলে, H2O ওয়াটারে, দেখো আমরা যদি হাইড্রোজেনের মাসটা দেখি তাহলে 2 পার্টস, আর অক্সিজেনের মাসটা দেখলে 16 পার্টস। এবার তুমি ওয়াটারটাকে যে কোনো সোর্স থেকে কালেক্ট করো, ওই হাইড্রোজেন অক্সিজেনের পার্টটা কিন্তু বা প্রপোর্শনটা কিন্তু সেম থাকবে, মাস প্রপোর্শন সেম থাকবে। আর তুমি ওয়াটারটাকে ল্যাবরেটরিতে প্রিপেয়ার করো, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন রিয়াকশন করে, ধরো সাপোজ ওয়াটার প্রিপেয়ার করা হলো। তাই এখানেও দেখা যাচ্ছে হাইড্রোজেন আর অক্সিজেন যখন রিয়াকশন করে ওয়াটারটা প্রিপেয়ার হচ্ছে, সেখানেও কিন্তু ওয়াটারের মধ্যে হাইড্রোজেনটা থাকবে 2 পার্টস, অক্সিজেনটা থাকবে কত না 16 পার্টস। একটা এক্সপ্লেনেশন, সাপোজ এ কম্পাউন্ড AB is prepared by two different methods. In one method, X gram of A combined with Y gram of B, while in the other method, M gram of A are combined with N gram of B to form the compound AB according to the law of constant proportion. তাহলে এখানে AB কম্পাউন্ডটা দুটো মেথডে তৈরি করেছি। ফার্স্ট মেথডে X গ্রাম A এর সঙ্গে Y গ্রাম B কম্বাইন করেছে। সেকেন্ড মেথডে দেখা যাচ্ছে M গ্রাম A এর সঙ্গে N গ্রাম B এর কম্বিনেশন হয়েছে। তা যাই হোক না কেন, এইখানে অ্যাকর্ডিং টু দ্য ল অফ মাস অ্যাকশন আমরা কি বলতে পারি, সরি, অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন আমরা বলতে পারি X:Y, মানে XY যে অ্যামাউন্টগুলো নিয়েছি তাদের রেশিও করে যে সিম্পলেস্ট ভ্যালুটা পাবো, MN এর মধ্যেও ঠিক রেশিও করে আমরা সেই একই ভ্যালু পাই যাবো। দ্যাট মিনস X:Y ইকাল টু M:N, ওর আমরা লিখতে পারি X/Y ইকাল টু M/N। একটা এক্সাম্পল আমাকে এখানে দিয়েছে, পিওর ওয়াটার অবটেন ফ্রম এনি ন্যাচারাল সোর্সেস, যেটা একটু আগে বললাম, লেক থেকে পেতে পারি, রিভার থেকে পেতে পারি, ওয়েল থেকে পেতে পারি, যে কোনো একটা থেকে সোর্স থেকে নিলাম আমরা। অ্যান্ড প্রিপেয়ার্ড আর্টিফিশিয়ালি, এক্সাম্পল বাই হাইড্রোজেন পাসেস ওভার হিটেড কপার অক্সাইড, এইটা দিয়েও একটা প্রিপেয়ার করলাম। ইজ অলওয়েজ ফাউন্ড দ্যাট ইজ অলওয়েজ ফাউন্ড টু মেড আপ অফ অনলি টু এলিমেন্ট অফ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন কম্বাইন্ড টুগেদার। আমরা ফাইনালি এটা দেখতে পাবো যে ওই ওয়াটারের মধ্যে দুটো এলিমেন্টই আছে, হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, ইন দ্য সেম ডেফিনাইট প্রপোর্শন 1:8। হাইড্রোজেনটা আছে 2 পার্টসে, অক্সিজেনটা আছে 16 পার্টস। তার মানে এদের মধ্যে যদি রেশিও করি তাহলে 1:8 রেশিও বাই মাস আমরা সবসময় এই হাইড্রোজেন আর অক্সিজেনের প্রপোর্শনটাকে পেয়ে যাব। এর একটা কনভার্স স্টেটমেন্ট আছে, দ্য কনভার্স স্টেটমেন্ট অফ দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইজ অলওয়েজ নট ট্রু। একটা মাঝে মাঝে কোশ্চেন পড়ে, তাহলে কনভার্স যে ল অফ মাস অ্যাকশনের যে সরি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনের যে স্টেটমেন্টটা আগে জেনে নেব। হোয়েন সাম এলিমেন্ট combined in a constant proportion by mass, the same compound is always be formed. আমরা এর হচ্ছে কনভার্স স্টেটমেন্টটা হচ্ছে যখন আমরা দুটো, ধরো 2 or more নাম্বার অফ ডিফারেন্ট সেম এলিমেন্ট নিয়ে যখন তাদের মধ্যে কম্বাইন করব এবং কনস্ট্যান্ট প্রপোর্শনে কম্বাইন করব, তারা কিন্তু অলওয়েজ একই ধরনের একটা কম্পাউন্ড ফর্ম করবে। হোয়েন সাম এলিমেন্টস কম্বাইন ইন এ কনস্ট্যান্ট প্রপোর্শন বাই মাস, কনস্ট্যান্ট প্রপোর্শন বাই মাসে যখন কম্বিনেশন করব,
দ্য সেম কম্পাউন্ড ইজ অলওয়েজ ফর্ম, ওই একই কম্পাউন্ড কিন্তু সবসময় প্রিপেয়ার হবে। দিস স্টেটমেন্ট ইজ নট অলওয়েজ কারেক্ট, এই স্টেটমেন্টটা কারেক্ট নয়, স্পেশালি ফর দ্য আইসোমারিক কম্পাউন্ড, যে সমস্ত আইসোমারিক কম্পাউন্ডগুলো আছে তাদের ক্ষেত্রে এই মানে অপোজিট যে স্টেটমেন্ট, সেই অপোজিট স্টেটমেন্ট বা কনভার্স স্টেটমেন্টটা অলওয়েজ নট ট্রু। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আমরা দেখো একই ফর্মুলাতে ইথানল আর ডাইমিথাইল ইথার ফর্মেশন হয়। এখানে কি কি এলিমেন্ট আছে? কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। আমরা যদি কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন এদের যদি মাস রেশিওটা করি, এই দুটো কম্পাউন্ডে দিই, মাস রেশিও পাবো 12:3:8। তা এদেরকে যদি আমরা 12:3:8 এই মাস রেশিওতে কম্বাইন করা, তাহলে ইথাইল অ্যালকোহল ফর্মেশন হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডাই ইথাইল ইথার কম্বিনেশন হবে। তার মানে আমরা আগে বলেছিলাম যে সেম মাস প্রপোর্শনে যদি কম্বাইন করি তাহলে সেম কম্পাউন্ড পাবো, বাট এখানে কম্পাউন্ডগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। আর একটা এক্সেপশন দেখবো, সেটা হচ্ছে দেখো আমরা কার্বন ইস টু হাইড্রোজেন যদি 12:1 রেশিওতে নিয়ে কম্বাইন করি, তাহলে টু টাইপ অফ কম্পাউন্ড ফর্মেশন আমরা পেতে পারি। একটা হচ্ছে অ্যাসিটিলিন, ফর্মুলা হচ্ছে C2H2, অ্যাজ ওয়েল অ্যাজ বেঞ্জিন। এই দুটোতে যদি কার্বন আর হাইড্রোজেন যদি আমরা সিম্পলেস্ট রেশিও করে দিই, তাহলে এই সিম্পলেস্ট রেশিওটা দেখা যাচ্ছে 12:1। তার মানে এখানেও কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ বা ডিফারেন্ট টাইপ অফ কম্পাউন্ডটা কিন্তু ফর্মেশন হচ্ছে। তাহলে লিমিটেশন অফ, ফাইনালি আমরা যেটা দেখবো লিমিটেশন অফ ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। এই লটার কী কী লিমিটেশন আছে? ইফ টু or more isotopes of an element take part separately in the formation of a particular compound, then the same compound will contain different proportion by mass of the element depending upon its isotopic mass। মানে আমরা কি বলছি, আইসোমারগুলোকে নিয়ে যদি আমরা কম্পাউন্ড ফর্মেশন করতে যাই, তাহলে আইসোমারের মাসের ওপর দেখা যাচ্ছে এই রেশিওটা ডিপেন্ড করছে। যেমন আমরা CO2 ফর্মেশন করলাম যেখানে কার্বনের 12 আইসোটোপ ইউজ করেছি, আর একটা CO2 ফর্মেশন করলাম যেখানে কার্বনের 14 আইসোটোপটা ইউজ করেছি, তাহলে এখানে কার্বন ইস টু অক্সিজেন করলে আসে 12:32, এখানে 14:32। দিস শোজ ডিফারেন্ট সোর্সেস অফ কার্বন ডাইঅক্সাইড মে কন্টেন কার্বন অ্যান্ড অক্সিজেন প্রেজেন্ট ইন ডিফারেন্ট মাস রেশিও। তার মানে কার্বন ডাইঅক্সাইড আমরা ডিফারেন্ট সোর্স থেকে নিলে তাদের মাস রেশিওটা কিন্তু অলওয়েজ নাও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন থাকতেই পারে। তার মানে এই ল অফ যেটা আমরা কনস্ট্যান্ট প্রপোর্শন যেটা নিলাম, সেখানে কিন্তু কোন সোর্স থেকে আসছে বা এলিমেন্টগুলোর কী আইসোটোপ ইউজ হচ্ছে তার ওপর কিন্তু একটা লিমিটেশন চলে আসছে। নাম্বার 2, দেয়ার আর সাম কম্পাউন্ডস হুইচ হ্যাভ ভেরিয়েবল মলিকুলার কম্পোজিশন। দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইজ নট অ্যাপ্লিকেবল টু সাচ কম্পাউন্ড। যদি দেখা যায় যে ভেরিয়েবল মলিকুলার কম্পোজিশন যদি কম্পাউন্ডটা থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনটা এটা অ্যাপ্লিকেবল না। ফর এক্সাম্পল, cuprous sulfide may contain molecular composition of Cu1.7s to Cu2s। মানে cuprous sulfide এদের কম্পোজিশন অ্যাকচুয়ালি এটা ক্রিস্টাল ডিফেক্টের জন্য হয়, 1.7s থেকে Cu2s পর্যন্ত এই কম্পোজিশনে যে কোনো একটা পাওয়া যায়, মানে একটা রেঞ্জ পাওয়া যাচ্ছে। অ্যান্ড টাইটানিয়াম অক্সাইড মে হ্যাভ দ্য কম্পোজিশন Ti 0.75O to TiO 0.6। তার মানে এখানে অক্সিজেন অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ টাইটেনিয়াম দুটোরই পার্সেন্ট মানে কম্পোজিশনটা ভ্যারি করে যাচ্ছে। সাচ কম্পাউন্ড আর কল নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড আর বার্থোলাইট কম্পাউন্ড। এই কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রেশিওটা আমরা একটা ফিক্সড প্রপোর্শন ইউজ করে যে ফিক্সড কম্পাউন্ড যেটা তৈরি হচ্ছিলো সেটা কিন্তু নাও হতে পারে। এখানে ফর্মুলাগুলো একটা রেঞ্জের মধ্যে আসছে। আর স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড এগুলোকে বলছি না, এগুলো বলা হচ্ছে নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড। মানে এদের যদি রেশিওটা এলিমেন্টের যে নাম্বার অফ অ্যাটমসের রেশিওটা যদি রাউন্ড ফিগারে না হয়, তখন সেটাকে আমরা নন স্টয়চিওমেট্রিক কম্পাউন্ড বলি। তা এই স্টেটমেন্টটা দিয়ে আমরা দুটো প্রবলেম দেখে নেব। ফার্স্ট প্রবলেম বলছে অ্যানালিসিস অফ 30 গ্রাম of a compound D was found to contain 10 gram of element A and 20 gram of element B। দেখা যাচ্ছে D একটা কম্পাউন্ডের 30 গ্রাম নিয়ে অ্যানালিসিস করে দেখা যাচ্ছে 10 গ্রাম A আছে, 20 গ্রাম B আছে। এগেন another 45 gram of compound E was found to contain 50 gram of element B and 30 gram of element C। Calculate the amount of D and E formed if 15 gram of A, 16 gram of B and 15 gram of C are mixed together and allowed to react with each other। আমরা কি করেছি, একটা ডি কম্পাউন্ডে অ্যানালিসিসে দেখা যাচ্ছে 10 গ্রাম এ আছে, 20 গ্রাম বি আছে। একটা ই কম্পাউন্ডের 45 গ্রামকে অ্যানালিসিস করলে দেখা যাচ্ছে এখানে 15 গ্রাম বি পাওয়া যাচ্ছে আর 30 গ্রাম সি পাওয়া যাচ্ছে। এবার আমরা ডি আর ই কম্পাউন্ডটা ফর্ম করাচ্ছি, যেখানে একটা মিক্সার ইউজ করেছি, সেখানে 50 গ্রাম এ আছে, 60 গ্রাম বি আছে অ্যান্ড 15 গ্রাম সি আছে।
দিয়ে টোটালটাকে একটা মিক্সড করে দিয়েছি, ঠিক আছে। অলসো ক্যালকুলেট টোটাল মাস অফ দ্য মিক্সচার আফটার কমপ্লিশন অফ দ্য রিয়াকশন, assuming that no other reaction is possible except the reaction of B with A and C separately, মানে B এর সঙ্গে যেমন সেপারেটলি রিয়াকশন হচ্ছে A এর, যে একইভাবে B এর সঙ্গে C এর সেপারেটলি আরেকটা রিয়াকশন হচ্ছে, এছাড়া আর কোনো রিয়াকশন হচ্ছে না। স্টেট হুইচ ল অফ কেমিক্যাল কম্বিনেশন ক্যান বি ইউটিলাইজ টু ক্যালকুলেশন ইন দ্য ক্যালকুলেশন। তো আমরা যেটা করব যে কম্পাউন্ড ডি এতে এ আর বি এর রেশিওটা করে নেবো 10:20, দ্যাট মিন 1:2। কম্পাউন্ড ইতে মাস অফ বি টু সি মানে B/C রেশিও করলে এটা 15:30 মানে 1:2, এটা হচ্ছে এদের মাস রেশিও। এবার দেখো প্রবলেম থেকে এই ডেটাগুলো আমার নোন, যে ডি কম্পাউন্ডের মধ্যে A/B রেশিও হচ্ছে 1:2, আর ই কম্পাউন্ডের মধ্যে আমরা যদি B/C রেশিও করি তাহলে 1:2। কী কী গিভেন দিয়েছে? 15 গ্রাম এ, 60 গ্রাম বি অ্যান্ড 15 গ্রাম সি, এটা এই কটা ডেটা আমাকে দিয়ে দিয়েছে। এবার দেখো 15 গ্রাম এ কতটা বি এর সঙ্গে কম্বাইন করছে না, বি যে এলিমেন্টের সঙ্গে কম্বাইন করবে সেটা হচ্ছে 30 গ্রাম। তাহলে 30 গ্রাম অফ বি দেখো, মানে এটা যদি ডাবল অ্যামাউন্ট অফ বি এর সঙ্গে কম্বাইন করছে, তাহলে 50 গ্রাম অফ এ কতটার সঙ্গে কম্বাইন করবে না 15 গ্রাম এ দেখা যাচ্ছে 30 গ্রাম বি এর সঙ্গে কম্বাইন করবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যদি সিটা নিই, তাহলে সি কম্পাউন্ডটা দেখো সি এর সঙ্গে বি এর রেশিওতে, এটা দেখো রেশিওটা যেটা আছে সেটা হচ্ছে B/C হচ্ছে 1:2। তার মানে আমি বলতে পারি তাহলে 15 গ্রাম অফ সি 7.5 গ্রাম অফ সি এর বি এর সঙ্গে কম্বাইন করবে। তাহলে টোটাল বিটা কতটা কম্বাইনেশন করলো না 15 গ্রাম এ টোটাল কম্বাইন করে যাচ্ছে, 15 গ্রাম সিটা হচ্ছে টোটাল কম্বাইন করে যাচ্ছে। তার মানে এইখানে যে ডি কম্পাউন্ডটা তৈরি হলো তার মাসটা তাহলে কত হবে? 15 + 30 দ্যাট মিনস 45 গ্রাম। আর এখানে যে ই কম্পাউন্ডটা তৈরি হয়েছে তার মাসটা কত হবে? 15 + 7.5 দ্যাট মিনস 22.5। তাহলে কতটা বি আবার এক্সেস পড়ে থাকবে না বি এর টোটাল বি ইউজড, এই টোটাল বি ইউজড কতটা হয়েছে? 30 + 7.5 দ্যাট মিনস 37.5। এই বিটা কিন্তু ইউজ হয়ে গেছে। তাহলে কতটা এক্সেস পড়ে আছে? তাহলে এক্সেস বি যে কম্পাউন্ডটা পড়ে আছে 60 গ্রাম নিয়েছিলাম, তাহলে 60 - 37.5 দ্যাট মিনস 22.5 গ্রাম অফ বি এক্সেস পড়ে আছে। দেখো সেটাই আমরা এখানে করেছি, এখানে একটু স্টাডি করো। অ্যাপ্লাইং দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, উই হ্যাভ 15 গ্রাম of A combined with 30 gram of B to form 45 gram of D. Similarly, 15 gram of C combined with half into 15, that means 7.5 gram of B, and total compound E তৈরি হচ্ছে 22.5 gram of E. Amount of B remaining unreacted কতটা? এই যে 22.5 হচ্ছে amount of B unreacted. তাহলে total mass of the mixture after completion of the reaction, তাহলে mass of D plus mass of E plus mass of B রিমেনিং আনরিয়াক্টেড, তাহলে এটা কত হচ্ছে? 90 গ্রাম। তার মানে কনসেপ্ট অফ ল অফ মাস অ্যাকশন অ্যান্ড দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইজ ইউটিলাইজ ইন দ্য ক্যালকুলেশন। তাহলে এখানে দুটো ইউজ হচ্ছে। ইনিশিয়াল আমরা 90 গ্রামই সাবস্টেন্সটা নিয়েছিলাম, 15 গ্রাম এ, 60 গ্রাম অফ বি অ্যান্ড 15 গ্রাম সি। তাহলে বিফোর দ্য রিয়াকশন 90 গ্রাম অফ দ্য সাবস্টেন্স ছিল, আফটার দ্য রিয়াকশন 90 গ্রাম অফ দ্য টোটাল সাবস্টেন্স আমার এখানে টোটাল তৈরি হয়েছে। আর এই যে রেশিওগুলোকে আমরা করেছি এখানে, যে কত গ্রামের সঙ্গে কত গ্রাম কম্বাইন করবে, যেমন এর 15 গ্রামের সঙ্গে বি এর 30 গ্রাম, এটা কিন্তু ল অফ আমরা যেটা কনস্ট্যান্ট প্রপোর্শন আছে, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন থেকে আমরা এই ক্যালকুলেশনটা করি। তার মানে দুটো ল এখানে ইউজ হচ্ছে, ল অফ মাস অ্যাকশন অ্যান্ড ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। নেক্সট একটা প্রবলেম আমরা দেখে নেব, সেটা হচ্ছে 5 গ্রাম অফ পিওর MgO, 5 গ্রাম অফ পিওর ম্যাগনেসিয়াম অক্সাইড অবটেন বাই রিয়াক্টিং অফ মেটালিক ম্যাগনেসিয়াম উইথ অক্সিজেন। 5 গ্রাম অফ পিওর ম্যাগনেসিয়াম অক্সাইডটা তৈরি হয়েছে অবটেন বাই রিয়াক্টিং মেটালিক ম্যাগনেসিয়াম উইথ অক্সিজেন, মানে ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন করে 5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করেছে। কন্টেন্ট 3 গ্রাম অফ ম্যাগনেসিয়াম। তাহলে বাকিটা কী আছে? বাকি 2 গ্রাম অক্সিজেন আছে। এগেন 8.5 গ্রাম অফ পিওর MgO অবটেন বাই হিটিং ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড পেয়েছি, যেখানে 8.5 গ্রাম
টোটালের মাসটা, সেখানে ম্যাগনেসিয়াম আছে 5.1 গ্রাম। দ্যাট মিনস অ্যাকচুয়ালি এখানে 3.4 গ্রাম অক্সিজেন আছে। সো দ্যাট দিস রেজাল্ট আর ইন অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এই রেজাল্টটা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনকে ওবে করেছে, সেটা আমাকে শো করাতে হবে। তাহলে ফার্স্ট ভ্যারাইটি অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে রেশিও অফ মাস অফ MgNO, তাহলে কত, ম্যাগনেসিয়ামটা হচ্ছে 3 গ্রাম, অক্সিজেনটা আছে 5 - 3, দ্যাট মিনস 2 গ্রাম, তাহলে 3:2। ইন দ্য সেকেন্ড ভ্যারাইটি অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, দ্য রেশিও অফ মাস অফ MgNO, ম্যাগনেসিয়ামটা হচ্ছে 5.1 গ্রাম অ্যান্ড অক্সিজেন আছে 8.5 - 5.1, দ্যাট মিনস 3.4 গ্রাম, তাহলে 5.1:3.4, দ্যাট মিনস 3:2। তাহলে দেখো ফার্স্ট ভ্যারাইটিতেও ম্যাগনেসিয়াম অক্সাইডটা আছে 3:2 রেশিওতে, অ্যান্ড সেকেন্ড ভ্যারাইটিতেও ম্যাগনেসিয়াম অক্সাইডটা আছে 3:2 রেশিওতে। দ্যাট মিনস এটা কিন্তু ল অফ মাস অ্যাকশনকে ওবে করছে।